নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাক নিয়ে যেটা আপনাদের অনেকটাই উপকারে আসতে চলেছে এবং শত কাজের মধ্যে থেকেও নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবেন আজকের এই সমস্ত টিপসগুলো যদি ফলো করেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র মানে একটা হাঁড়ি আছে। তো আমরা যখনই অ্যালুমিনিয়ামের এইভাবে পাত্র কিনি, হাঁড়ি, কড়া, বিভিন্ন বাসনপত্র যখন কিনি, দেখবেন প্রথম অবস্থায় এর মধ্যে একটা অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকে। সেটা হাত দিয়ে আমরা যখনই দেখি হাতের মধ্যে নতুন অবস্থায়, কিন্তু এই পাত্রের মধ্যে হাত দিলেই নতুন অবস্থায় হাতে একটু কালারও আমাদের লেগে যায়। এই যে অ্যালুমিনিয়ামের, আমি হাতটা ঘষে নিলাম, একটু কালচে কালার হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা একটু ঘষে নিই, দেখবে হাতের মধ্যে অ্যালুমিনিয়াম এসে যাচ্ছে। এবার এই অবস্থায় আমরা যদি সার্ফ সাবান দিয়ে ধুয়ে রান্নাবান্না শুরু করে দিই, তখনও কিন্তু আমাদের শরীরের অনেকটা ক্ষতি করে। এই অ্যালুমিনিয়াম আমাদের পেটে গেলে আমাদের কিন্তু ব্রেনটাকে ক্ষতি করে দেয়। এবার কিভাবে আমরা এটাকে পরিষ্কার করব, তারই একটা ছোট্ট টিপস। সার্ফ সাবান দিয়ে তো সবাই পরিষ্কার করে, ওইভাবে পরিষ্কার করলে কিন্তু হবে না। তার জন্য নিয়ে নিতে হবে ঘি। অ্যালুমিনিয়ামের এই সমস্ত পাত্রগুলো পরিষ্কার করার একটাই উপায়। তার জন্য নিয়ে নিয়েছি একটু টিস্যু আর নিয়ে নেব একটু ঘি। এবার এই যে টিস্যুর মধ্যে আমরা যদি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিতে পারি, এবার এই যে ঘি মেশানো যে টিস্যুটা, সেই টিস্যুটা পুরো এই যে পাত্রটা মানে অ্যালুমিনিয়ামের যে পাত্রটা হবে, সেই পাত্রের পুরো ভেতর দিকটায় ঘি দিয়েই ঘষে নিতে হবে। এই টিস্যুটার কালারও দেখবে বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখলে বুঝতেই পারবে এর মধ্যে কতটা অ্যালুমিনিয়াম লেগে আছে। এই অবস্থায় আমরা যখনই খাওয়া দাওয়া কিছু শুরু করি, রান্নাবান্না শুরু করি, সেই সমস্ত অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যায়। তখন আমাদের কিন্তু শরীর খুবই খারাপ হতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এইভাবে কিচ্ছু না, নতুন পাত্র বাড়িতে কিনে আনলেই কিন্তু এইভাবে একটু ঘষে নেবেন একটু টিস্যু দিয়ে। তো টিস্যুটার কালারও আমি দেখিয়ে দেবো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই এই যে পুরো অ্যালুমিনিয়ামটা লেগে আছে, এটা জল দিয়ে ধুলেও কিন্তু যায় না, এটা আমাদের পেটে অবশ্যই চলে যাবে খাওয়ার মাধ্যমে। তো কিচ্ছু না, নতুন পাত্র আনলেই এইভাবে একটু ঘি মাখিয়ে নেবেন। ঘি মাখানোর পর তারপর কিন্তু সার্ফ সাবান দিয়ে এটাকে ধুয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু অনেকেই অ্যালুমিনিয়ামের পাত্রে ভাত রান্না করি, তরকারি রান্না করি, সেটা মাঝে মধ্যে কিন্তু আমাদের অন্তত বেশি না হলেও 2-3 মাস অন্তর অন্তর এইভাবে ঘি দিয়ে কিন্তু একবার করে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ এই অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা যত রান্নাবান্না করব, ততই কিন্তু আমাদের খাবার দাবারের মধ্যে সেই অ্যালুমিনিয়াম মিশে যাবে। এবার তখন আমাদের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। তো এই জন্য বন্ধুরা, বেশি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নাবান্না করা খুব একটা ভালো না। আর যদি মনে করো এর পাত্রের মধ্যে রান্না করতেই হবে, সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নেবে এইভাবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে কিছুটা ব্রাশ। তো এই যে দুটো ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের কাজ কি, আমাদের দাঁত পরিষ্কার রাখে। এবার অনেকটা সময় আমাদের দাঁত পরিষ্কার রাখতে রাখতে ব্রাশগুলোই না অনেকটা অপরিষ্কার হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের এই ব্রাশগুলোকেও কিন্তু একটু ক্লিন করে নেওয়ার প্রয়োজন আছে। তো বন্ধুরা, দেখবেন অনেকের দাঁতে অনেক ধরনের প্রবলেম থাকে, সেই ইনফেকশনগুলো আমাদের এই ব্রাশের মধ্যে কিন্তু অবশ্যই লেগেই যায়। এবার ব্রাশটাকে আমরা কি করি, মাঝে মধ্যে আমরা যখন পরিষ্কার করি, তার জন্য কি করব, একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। কাচের গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভিনিগার। এবার এই যে ভিনিগার দিয়ে কিন্তু আমরা অন্তত 2 থেকে 3 মাস অন্তর অন্তর এইভাবে আমরা পরিষ্কার করেই নিতে পারবো। অন্তত 2 মাস বাদে বাদে একবার এভাবে পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু দাঁতের মধ্যে কোনো ইনফেকশন হবে না। বন্ধুরা, এইভাবে আমরা কি করি, যখনই ব্রাশটাকে পরিষ্কার করি, যতগুলো ব্রাশ থাকে সব একটা পাত্রের মধ্যে এইভাবে আমরা চুবিয়ে দিই। মানে এই যে ভিনিগারের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিলে কিন্তু তখন ক্ষতিটা আরও হবে। বা বিভিন্ন ধরনের ব্রাশে বিভিন্ন টাইপের জীবাণু থাকে, কারণ সবার মুখে আলাদা আলাদা জীবাণু, আলাদা আলাদা ইনফেকশন। সেই ইনফেকশনগুলো কিন্তু একে অপরের থেকে প্রত্যেকটা ব্রাশে মিশে যাবে। এই জন্য যখনই ব্রাশগুলোকে ধোবে, এইভাবে আলাদা আলাদা পাত্রের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে ভিনিগার দিতে হবে। ভিনিগার দিয়ে এবার আলাদা আলাদা পাত্রের মধ্যে একটা একটা ব্রাশ এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আলাদা আলাদা পাত্রের মধ্যে আমরা ব্রাশ ডুবিয়ে রাখতে পারি, দেখবে এটাকে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখার পর অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে মাঝে মধ্যে পরিষ্কার করে কিন্তু নিতেই পারেন আপনারা। তো এটাকে পরিষ্কার
করার জন্য কিন্তু অন্য কিছুই দিতে হবে না, শুধুমাত্র ভিনিগারের মধ্যে ভিজে রাখলেও হবে। আর যদি মনে করেন বাড়িতে ভিনিগার নেই, সেক্ষেত্রে একটু জল উষ্ণ করবেন, উষ্ণ গরম জলের মধ্যেও ব্রাশটা যদি মাঝে মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, আমি তো মনে করব সবথেকে ভালো হবে যেটা মাসে অন্তত 1বার থেকে 2বার আমরা যদি এইভাবে ব্রাশ পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু অনেকটাই আমাদের উপকার হবে। একে অপরের থেকে দাঁতে কোনো ইনফেকশনও হবে না। আর যদি দাঁতের কোনো ইনফেকশন থেকে ব্রাশের থেকে অন্য ব্রাশে চলে যায়, এই জন্য এক জায়গায় কিন্তু ভেজানোও যাবে না, আলাদা আলাদা পাত্রের মধ্যে এই কাজটা কিন্তু করতে হবে। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখনই বাজার থেকে এই ধরনের নতুন ব্যাগ কিনি, তো ব্যাগটাকে মোটা রাখার জন্য কি করা হয়, ব্যাগের মধ্যে অনেকটা প্লাস্টিক এইভাবে ভরে দেওয়া হয়। তো এই ধরনের যে প্লাস্টিকগুলো আমরা বাড়িতে আনার পর যে কোনো বাইরে ফেলে দিই অথবা পুড়িয়ে দিই, আমরা কিন্তু বেশি কোনো কাজে লাগাই না এই প্লাস্টিকগুলো। তো বন্ধুরা, আজ কিন্তু এই প্লাস্টিকের খুব ভালো একটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করবেন, এই প্লাস্টিক থেকে এর যে কোনো একটা কর্নার থেকে একটু টুকরো করে প্লাস্টিক আমরা কেটে নেব। তো এটা শুধুমাত্র এই প্লাস্টিকের দ্বারাই হবে এমনটা নয়, বিভিন্ন ধরনের খাবার দাবার বাড়িতে আসে, বিভিন্ন ধরনের প্যাকেট আসে, সেই সমস্ত প্যাকেট দিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারবো, যেটা করার জন্য কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা হয়। সেই কাজটা আজ এই প্লাস্টিকের মাধ্যমেই আমরা কিন্তু সম্পন্ন করব। তো কি করব বন্ধুরা, চলেন দেখিয়ে দিই। অনেক সময় দেখবে আমরা যখন বাড়িতে বিস্কিট থাকে, সেই বিস্কিটগুলো কি হয়, আমরা একটা যে কোনো একটা কৌটার মধ্যে করে রেখে দিই। বাজার থেকে যখন আনি প্যাকেটটা খুলে একটা কৌটার মধ্যে এইভাবে করে বিস্কিটগুলো রেখে দিই। এবার এইভাবে বিস্কিটগুলো রেখে যখন আমরা দিই, কিছুদিনের মধ্যেই দেখবে সেই বিস্কিটগুলো খুব একটা ভালো থাকে না, নরম নরম হয়ে যায়, কারণ নোনা লেগে যায় এই বিস্কুটের মধ্যে। তো এই বিস্কিটগুলো আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে, যখনই আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বিস্কিটের মধ্যে একটা ভিজে ভিজে ভাব চলে আসছে। তো এরকম সমস্যায় যদি হয়, তখন বুঝতেই হবে আমাদের এটা এয়ারটাইট কন্টেনার না, এর মধ্যে হাওয়া বাতাস পৌঁছে যাচ্ছে। তো আমরা কিভাবে এই কন্টেনারটাকে এয়ারটাইট কন্টেনার পরিণত করে নেব, তার জন্য টাকা পয়সা খরচা করে এয়ারটাইট কন্টেনার কেনারও কোনো প্রয়োজন নেই। এই ধরনের একটা প্লাস্টিক এই যে মুখের মধ্যে দিয়ে এইভাবে ঢাকনাটা যদি আমরা আটকে দিতে পারি, খুব সুন্দরভাবে ঢাকনাটা থাকবে, আর এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে পরিণত হলো। এইভাবে প্লাস্টিক দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু কখনোই কোনো হাওয়া বাতাস পৌঁছাতে পারবে না। তো বন্ধুরা, বাড়িতে থাকা যে সমস্ত কন্টেনার আছে সেটা দিয়েই আমরা যদি এয়ারটাইট কন্টেনার বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তার থেকে আশা করছি আর ভালো কিছু হবে না। এইবার বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটাই কাজে এসছে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এবার কি হবে, আমরা অনেক সময় কি করি, বিস্কিট কন্টেনারের মধ্যে রাখার পর নরম হয়ে গেছে, সেক্ষেত্রে সেই বিস্কিটগুলো কিন্তু আমাদের কারোরই খেতে ইচ্ছা করে না, সেই নরম বিস্কিটগুলো। তো আমরা নরম বিস্কিটগুলোকে কিভাবে আবার শক্ত বিস্কুট করে নিতে পারি, তারই ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো বন্ধুরা, যে সমস্ত বিস্কিটগুলো নরম হয়ে যায়, দেখবেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, আমাদের আঙুলটা ডুবে যায়, এতটাই নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা ট্রের মধ্যে অথবা প্লেটের মধ্যে বিস্কিটগুলোকে ঢেলে নেব, ঢেলে আমরা চলে যাব ফ্রিজের মধ্যে। তো এইভাবে আমরা ফ্রিজারের মধ্যে রাখার প্রয়োজন নেই, নিচের যে ফ্রিজটা সেই ফ্রিজের মধ্যে রাখলেই হবে। ফ্রিজের মধ্যে এইভাবে বিস্কিটগুলো রেখে আমরা যদি দরজা বন্ধ করে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে পারি, 10 থেকে 15 মিনিট পর এটাকে আবার খুলে দেখাবো। যদি আধা ঘন্টা রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভালো আরও উপকার পাওয়া যাবে। তো এইভাবে আধা ঘন্টা পর আমি কিন্তু বিস্কিটগুলো বের করে নিলাম। বিস্কিটগুলো বের করে নেওয়ার পর কিন্তু দেখবেন বিস্কিটগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, যে নরম অবস্থায় ছিল, খেতে ইচ্ছা করছিল না, সেই সমস্ত কোনো সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। ফ্রিজে রাখার ফলে কিন্তু বিস্কিট অনেকটাই শক্ত হয়ে যায়। এইভাবে শক্ত করে তারপর কিন্তু কৌটার মধ্যে রেখে দিতে পারেন, তাহলে বিস্কিটগুলো কিন্তু অনেকটা দিন পর্যন্ত শক্ত থাকবে, তাড়াতাড়ি নরম আর হবে না। আর এই বিস্কিটগুলো যদি খুব ভালো রোদ দেয়, সেক্ষেত্রে রোদে রাখতে পারেন, রোদে রাখলেও কিন্তু বিস্কিটগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো আজকে এই টিপসটা অনেকটাই উপকারে আসতে চলেছে। দুধের মধ্যে কেন আমরা চুড়ি ভিজিয়ে দেব, তারই একটা ছোট্ট টিপস শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা যেটা করব, একটা পাত্রের মধ্যে সামান্য একটু দুধ ঢেলে নেব। এবার এই যে সামান্য একটু দুধের মধ্যে আমরা কি দেব, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এইভাবে দুধের মধ্যে হলুদ দিয়ে একটা মিশ্রণ আমরা কিন্তু তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমরা তৈরি করে আমাদের পাশে রেখে দেব। এবার এটাকে দিয়ে কি কাজ করব, সেটাই শেয়ার করতে
চলেছি। বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু মেয়েরা সোনা খুব পছন্দ করি। এবার সোনার গয়না যখনই আমরা কিনি, সোনার চুড়ি হোক, সোনার শাঁখা হোক, আবার সোনার গলার কোনো চেন হোক, তো আমরা এই ধরনের বাজার থেকে যখন সোনা কিনে আনি, কিনে আনার পর ভীষণ কিন্তু গ্লেজ থাকে। আর সেই গ্লেজটা কিছুদিনের মধ্যেই কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করে, কারণ আমরা যেহেতু রেগুলার ইউজ করি, তাই রেগুলার ইউজ করতে করতে সেই গয়নার চমক কিন্তু চলে যায়। তখন এরকম একটা মিশ্রণ আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। তৈরি করে ব্রাশের সাহায্যে সেই সোনার গয়নার উপর এইভাবে একটু ঘষে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি এই দুধের মিশ্রণটা তৈরি করে সোনার চুড়ি হোক, সোনার যে কোনো গয়না আমরা যদি ঘষে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, ঘষার পরই প্লেন জলে যখন ধুয়ে নেবেন, একেবারে কিন্তু সেই সোনার চুড়ির গ্লেজটা সেই আগের মতো ফিরে আসবে। যেহেতু হলুদ রং, সেই হলুদ রংটা সোনার উপরে দিলেই কিন্তু সোনার গ্লেজটাকে দ্বিগুণ করতে সাহায্য করে দেয়। বন্ধুরা, এই গয়নাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু কোনো স্বর্ণকারের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ স্বর্ণকারের কাছে যদি পরিষ্কার করতে দিই, সেক্ষেত্রে আমাদের চুড়ি কিছুটা কম হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো সেই ভয়ে আমরা কিন্তু কখনো স্বর্ণকারের কাছে দিতে চাই না। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে যদি আমাদের গয়নাটাকে পরিষ্কার করে নিতে পারি, তো তার থেকে আশা করছি ভালো কিছু হবে না। এর ফলে কোনো টাকা পয়সা খরচাও করতে হবে না, বাড়ির জিনিস দিয়ে কিন্তু আমাদের গয়নাগাটিগুলোকে পরিষ্কার চকচকে করে নিতে পারবো, সেই আগের গ্লেজ ফিরিয়ে আনতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই সমস্ত টিপসগুলো আপনাদের অনেকটা ভালো লাগছে, অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।